আচ্ছা, সো আমি শুরু করছি, সবাই দেখে প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে দেখবো যে অ্যারে লিস্ট ক্লাস সম্পর্কে। হ্যাঁ, তো বলতেছেন অ্যারে লিস্ট অবজেক্ট ক্যান বি ইউজ টু স্টোর আ লিস্ট অফ অবজেক্ট। তার মানে ওর মধ্যে ও নিজে একটা অবজেক্ট ও কি করতে পারে, অনেকগুলো অবজেক্টকে তার মধ্যে আবার সে ধারণ করতে পারে। ওকে, সো জাস্ট আমরা লিখছি, দেখি। সো লিখবো আমরা অ্যারে লিস্ট। সো অ্যারে লিস্টটা এমন হবে এবং এরকম একটা সাইন থাকবে। তো আমি বলেছিলাম এরকম সাইনটা থাকে কোথায়, জেনেরিক যে পার্টটায়, ওই পার্টটায়। ইট মিনস ও আসলে যে কোনো কিছুকে নিয়ে কাজ করতে পারবে। ওকে, মানে আপনি যদি কোনো স্ট্রিং দেন স্ট্রিংকে নিয়ে কাজ করতে পারবে, ইন্টিজার দিন ইন্টিজারকে নিয়ে কাজ করতে পারবে, ইভেন যদি আমরা কোনো ক্লাসকে ওর মধ্যে পুশ করে দিই, সেই ক্লাসগুলোকে নিয়েও কাজ করতে পারবে। সো আমরা এখানে একটা ক্লাসকে পুশ করব, সে আমরা এখানে পুশ করবো হচ্ছে সার্কেলকে। এটা হচ্ছে কি জেনেরিক সাইন আর কি। হ্যাঁ, জেনেরিক মানে হচ্ছে ওর সাথে আপনি অন্য যে কোনো কিছুকে ইউজ করতে পারবেন, ওইটা ওর মতো করে কাজ করবে। হ্যাঁ, যেমন যে আমরা সার্কেলকে ইউজ করতেছি, স্টুডেন্ট ইউজ করতে পারবো, স্ট্রিং ইউজ করতে পারবো, ইন্টিজার ইউজ করতে পারবো, বুলিয়ান ইউজ করতে পারবো, ও ওর মতো করে কাজ করবে। ওকে, সেখানে আমি লিখতেছি সো আমরা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করলাম। তো দেখেন আমাদের বইতে বলেছে যে অ্যারে লিস্টের মধ্যে এই মেথডগুলো আছে, যেমন অ্যাড ইনডেক্স, ক্লিয়ার, কন্টেন্ট, গেট, ইনডেক্স অফ, ইজ এমটি, লাস্ট ইনডেক্স অফ, রিমুভ, এই ধরনের সাইজ, এই ধরনের কিছু মেথড এটার মধ্যে দেয়া আছে। তো আমরা একটু অ্যাসার্ট করব শুরুতে অ্যাসার্ট করে আমি বলতেছি সার্কেল লিস্ট ডট সাইজ। তো আমরা দেখতে চাচ্ছি ওর সাইজটা কি আছে। হ্যাঁ, তো আমি রান করলাম এটাকে। ওর সাইজ 0, কারণ ওর কাছে আসলে কোনো ভ্যালু আমরা কিন্তু দেইনি, জাস্ট একটা ফাঁকা জায়গা আমরা রেডি করেছি। ওকে, তো ওর মধ্যে এবার আমরা ভ্যালু দেই, এটা শুরুতেই থাকুক, সমস্যা নেই। আমরা বলছি সার্কেল লিস্ট ডট অ্যাড, এটা সার্কেল আমরা দিব। সো এখানে আমরা বলবো নিউ সার্কেল, ওর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলাম আমরা, সে 5। তার মানে আমরা সার্কেল ক্লাসকে এখানে অ্যাটাচ করলাম এবং ওই সার্কেল ক্লাসের জন্য আমরা ভ্যালু পুশ করলাম 5। আবার আমরা একই কাজ করতে পারবো, আবারও সার্কেল লিস্ট ডট অ্যাড, আবারও নিউ সার্কেল। সো এটার মধ্যে আমরা একটা ডিফারেন্ট ভ্যালু অ্যাটাচ করব, সে 6। ওকে, সো এমন করে আমরা অনেকগুলো সার্কেলকে এই একটা লিস্টের মধ্যে আমরা অ্যাটাচ করতে পারি। ইট মিনস এটা আসলে এখন খুব একটা কাজের না, মানে আমরা যে সার্কেল দিয়ে ইউজ করতেছি এই ক্ষেত্রেও খুব একটা ফ্রুটফুল কাজ করবে না। বাট আমরা যদি স্টুডেন্টদেরকে নিয়ে করতাম, তার মানে আমার ক্লাসে যত স্টুডেন্ট আছে সবাইকে আমি একটা লিস্টে নিয়ে আসবো, দেন ওই একটা লিস্ট থেকেই আমি আমার কাঙ্ক্ষিত স্টুডেন্টকে পড়তে পারবো। বুঝতে পেরেছি? সো এই কাজটা যদি এটা লাগে, সো ধরেন এতটুকুই আছে, আমি আবারও একটা অ্যাসাউন্ট চালাবো, এবার আবারও আমি সাইজ দেখবো। ওকে, তো আমি আগে সাইজটা দেখে নেই, দেন সামনে কাজ করবো এটা। সো এখন কিন্তু সাইজ 2, কেন? বিকজ অলরেডি ওর কাছে দুইটা ভ্যালু আছে, দুইটা সার্কেল আছে। এবার দেখেন আমি একটা ফর লুপ চালাবো। সো ফর মানে ফর ইচ লুপ চালাবো এখানে। সো আমি এখানে বলছি সার্কেল সি কোলন, মানে আমি বলেছিলাম কোলনের মানে হচ্ছে ইন সার্কেল লিস্ট। এবার আমি বলবো অ্যাসাউট সি ডট গেট এরিয়া। ঠিক আছে, সো এবার আমরা রান করে দেখি কি হয়। কি দেখলাম? কাজ আমরা দুইটা ভ্যালু সার্কেলের কাছে পাঠিয়েছি, এজন্য দুইটা সার্কেলের এরিয়া আমরা এখানে পেলাম। সো এখানে যদি আমার 10টা সার্কেল থাকতো, 20টা থাকতো, আমি পেয়ে যেতাম। ক্লিয়ার ব্যাপারটা? সো এই জন্যই আমরা লিস্ট ইউজ করি, যে একই জাতীয় জিনিসকে এক জায়গায় একটা গুচ্ছের মধ্যে রেখে দেওয়ার জন্য, একটা সেটের মধ্যে রেখে দেওয়ার জন্য। হ্যাঁ, ওরা সবাই এখন লিস্টের মধ্যে আছে, কিন্তু সার্কেলের মতো করেই আছে। সার্কেলের কোনো বৈশিষ্ট্য আমরা
নষ্ট করছি না, ওর মেথড ওর প্রপার্টি যা আছে সব অ্যাজ ইট ইজ, যা আগে ছিল এখনো তাই থাকে। শুধু মজা হচ্ছে এটা যে আমরা একসাথে অনেকগুলোকে ইউজ করতে পারবো, একসাথে অনেকগুলোকে স্টোর করে রাখতে পারবো। সো এই কাজের জন্য আমরা মূলত এই অ্যারে লিস্টটাকে ব্যবহার করে থাকি। ওকে, সো বলতেছে প্রিভেন্টিং, এক্সটেন্ডিং এন্ড ওভাররাইডিং। ইট মিন্স আমরা এইটাকে লক করে দিব। আমরা চাচ্ছি যে ওকে কেউ প্যারেন্ট বানাতে পারবে না, অথবা ওর মেথডকে কেউ বাইরে ইউজ করতে পারবে না। এমন যদি আমরা কিছু করতে চাই তাহলে আমরা একটা শব্দ বা একটা কিওয়ার্ড ইউজ করব, যে কিওয়ার্ডটা হচ্ছে ফাইনাল। সো আমরা যদি কোনো ক্লাসের আগে বলে দেই ফাইনাল, অথবা কোনো মেথডের আগে যদি বলে দেই ফাইনাল, তাহলে ওই ক্লাসকে যদি আমরা কারো কাছে প্যারেন্টও তৈরি করি, মানে সুপার ক্লাসও বানিয়ে ফেলি, তাহলে তার কোনো বৈশিষ্ট্য তার সাব ক্লাসে যাবে না, লক হয়ে যাবে। এই লক হওয়াটাকে বলা হচ্ছে প্রিভেন্টিং, এক্সটেন্ডিং এন্ড ওভাররাইডিং। সো ওভাররাইড কখনো মনে আছে তো, আমরা যখন প্যারেন্ট ক্লাসের ক্লাসগুলোকে মানে মেথডগুলোকে সাব ক্লাসে নিয়ে আসি তখন ওভাররাইড হয়ে যায়। সো তখন এটাকে করতে দিই। ওকে, এখানে বলে দিয়েছে একটা ক্লাস যে পাবলিক ফাইনাল ক্লাস এ। এই ক্লাসকে আপনি চাইলে কোনো ক্লাসের সাথে প্যারেন্ট হিসেবে কানেক্ট করতে পারবেন, মানে সুপার ক্লাস হিসেবে সে যাবে না, বিকজ এই ফাইনাল কিওয়ার্ড। ওকে, তো এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে আলোচনা করতেছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কিন্তু আমরা আগেই দেখে নিয়েছিলাম, মনে আছে? আমরা বলেছিলাম যে হ্যাঁ, যে মানে ও হচ্ছে প্যারেন্ট দিয়ে চাইল্ডকে প্রেজেন্ট করে, আর নরমালি সাব ক্লাস সুপার ক্লাস কি করে, চাইল্ড দিয়ে প্যারেন্টকে রিপ্রেজেন্ট করে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা কি করি, আগে প্যারেন্টকে দিয়ে তারপর তার চাইল্ডের কাছে। ওকে, আমি একটু দেখাচ্ছি, দেখেন কোনটা সেটা। এই যে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে? এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের স্পেশাল মেথড থাকে, যে মেথডের কোনো বডি হয় না। সো এই সেই মেথড। ওকে, এই মেথডকে আমরা ব্যবহার করেছিলাম কোথায়? এই সার্কেলের মধ্যে। দেখেন, সো সার্কেলের মধ্যে আমরা কি করেছি, আমরা এক্সটেন্ড করেছি জিওমেট্রিকে। সো জিওমেট্রিকে যখন আমরা এক্সটেন্ড করেছি, এই যে দেখেন ওভাররাইড হয়ে তার যে মেথডগুলো ছিল, তার প্যারেন্ট মানে কি জিওমেট্রি থেকে এখানে পাস হয়েছে। এইখানে মেথডগুলোর মধ্যে কিছুই ছিল না, দেখেন একদম এতটুকুই ছিল। কিন্তু এইখানে যখন আমরা তাকে ব্যবহার করেছি, তার বডি দিয়ে তাকে কি করতে হবে, কিভাবে তার লজিক কাজ করবে, টোটাল জিনিসটাকে দিয়েই আমরা এখানে ইউজ করেছি। এবং ওকে যখন আমরা কল করেছি, দেখেন আমরা কল করেছি কাকে দিয়ে, দেখেন তো আমরা কল করেছি কাকে দিয়ে, জিওমেট্রি মানে তার প্যারেন্টকে দিয়ে তাকে আমরা কল করেছি। কিন্তু একটু আগে আমরা যে প্রোগ্রামটা রান করেছি, দেখেন ওকে কিন্তু আমরা চাইল্ড, মানে এখানে যদি আমি চাইল্ড প্যারেন্ট করিনি, না করেছি তো, সার্কেলের সাথে ইয়া করা আছে, দেখেন এই যে সার্কেলের সাথে জিওমেট্রিকে এক্সটেন্ড করা আছে, কিন্তু আমি কল করেছি কাকে, সার্কেলকে, চাইল্ডকে। তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন আমরা ব্যবহার করব তখন আমরা প্যারেন্ট হয়ে চাইল্ডে যাব, আর নরমালি যখন আমরা সাব ক্লাস সুপার ক্লাস করব তখন আমরা চাইল্ড হয়ে প্যারেন্টের কাছে যাব। ক্লিয়ার কি? হোয়াই অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আসলে কেন বানাবো, কেন আমাদের দরকার? So you may be wondering what advantage is gained by defining the method get area and get perimeter as abstract in the geometric object class. মানে জিওমেট্রির মধ্যে কেন আমরা এগুলোকে দিয়েছি বা বানিয়েছি, সেটা শুনলে তুমি হয়তো চমকায় যাবে। কি সেটা? দাদা বলতে এখানে একটা एग्जांपल দিয়েছে, দাদা প্রোগ্রাম ক্রিয়েট two geometric objects circle and rectangle in both equals area method to check whether the sorry they have equal areas মানে এখানে যেটা করছে দেখেন, আমরা রেক্ট্যাঙ্গেলের কাছে একটা ভ্যালু পাস করেছি, সার্কেলের কাছে একটা ভ্যালু পাস করেছি, আর এটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো এইখানে আমরা যে মেথড দিয়ে চেক করছে কই যে ইকুয়ালস কিনা, মানে তারা সেম টু সেম কিনা, ঠিক আছে? আচ্ছা, মূল কথাটা বলছে নোট দ্যাট ইউ কুড নট ডিফাইন ইকুয়াল এরিয়া মেথড for comparing whether two geometric objects are in the same। আচ্ছা, সহজে বলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা বড় সুবিধা হচ্ছে যখন আমরা দুইটা ক্লাসকে নিয়ে ইকুয়ালিটি টেস্ট করতে চাবো, তারা যদি সেম প্যারেন্টের আন্ডারে থাকে, মানে সেম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে থাকে, তাহলে আমরা তাদের ইকুয়ালিটি টেস্ট করতে পারবো, মানে তারা আসলে ইকুয়াল কিনা। এই একটা বাড়তি সুবিধাও আমরা এখান থেকে পাবো। সো এখানে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট বলছে অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস, যেগুলো আমাদের নরমাল ক্লাস থেকে একটু ডিফারেন্ট। ওকে, so প্রথমে বলছে an abstract method cannot be contained in a non-abstract class। মানে আপনি ওকে যখন ডাক, মানে অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো আছে, মেথডগুলো কেমন,
মনে আছে এই যে মেথডগুলো, এই টাইপের মেথড আপনি কিন্তু কোনো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে লিখতে পারবেন। মানে আপনি যদি বলেন যে আমি এই মেথডটাকে সার্কেলের মধ্যে লিখতে পারবেন, ইরর কেন? কারণ ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছাড়া এই স্টাইলের মেথড কেউ লিখতে পারবে না। ব্যাপারটা কি ক্লিয়ার? কারণ আমাদেরকে বলা হয়েছে যদি মেথড লিখতে হয় তাহলে অবশ্যই মেথডের বডি লাগবে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে ওর মেথডের কোনো বডি থাকবে না, থাকতে পারবে না, আপনি দিলেই ইরর আসবে। হ্যাঁ, ক্লিয়ার? সো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল। সো এই সম্পর্কে কিছু কথা বলছে। পরেরটা আমরা দেখি, an abstract class cannot be instantiated using the new operator. এটা মানে হচ্ছে দেখেন, আমরা যখন এখানে আসব, দেখেন এই যে আমরা কিন্তু এখানে নিউ অপারেটর ব্যবহার করে সার্কেল ক্লাসকে এখানে নিয়ে আসতে পারছি, কিন্তু কোন অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা এরকম নিউ অপারেটর ইউজ করে আনতে পারবো না, আসবেই না। ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজই হচ্ছে ও অন্য ক্লাসের সাথে এক্সটেন্ড হয়ে আসবে, একটা মাত্র ইউজার। ওকে, a subclass can override a method for its superclass to define in as abstract. This is very unusual. মানে চাইলে এই ক্লাসকে অন্য একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্যারেন্ট বানাতে পারে, মানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্যারেন্ট বানাতে পারে, কিন্তু এটা একদমই ইউজফুল। তবে এটা একটা মজার ব্যাপার, এজন্য আমাদের সাথে শেয়ার করছি। Next one is a subclass can be abstract even if it is superclass is concurrent. মানে বলছে ওই একই কথা আর কি, এই কথাটাকে আরেকটু এখানে ডিটেইল বলছে, মানে সুপারক্লাসকেও সেম অ্যাবস্ট্রাক্টই হইতে হবে, তা নাহলে সাবক্লাস আসবে না। You cannot create an instance from abstract classes using, এটা তো অলরেডি বলছে যে নিউ অপারেটর ইউজ করে আমরা এটার কোনো তৈরি করতে পারবো না, কি বলে কপি তৈরি করতে পারবো। সো আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলছি ইন্টারফেস। An interface is a class like, মানে ক্লাসের মতো কিন্তু ক্লাস না, construct that contain only constant and abstract method, মানে এটার মধ্যে শুধুমাত্র মেথড থাকবে। বুঝতে পারছি? আরো কিছু কথা বলছে নিচে আছে। সো যেটা বলছিলাম, সো এই ইন্টারফেসটাও একদম অলমোস্ট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো, তবে এটা বলছি ক্লাস না কিন্তু ক্লাসের মতো। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে এইটার মধ্যে। যদি আমরা কোনো এমন প্রপার্টি অ্যাড করতে চাই, যদি আমরা অ্যাড করতে চাই ইন্টারফেসে, তাহলে অবশ্যই এই প্রপার্টিটা হতে হবে ফাইনাল টাইপের প্রপার্টি। আর ফাইনাল টাইপের প্রপার্টি মানেই হচ্ছে এটার ভ্যালু আপনি যা দিয়ে দিবেন এইটাকে আর এই জীবনে চেঞ্জ করা যাবে না, যদি আপনি সরাসরি কোড থেকে চেঞ্জ না করেন। বুঝতে পেরেছি? ধরেন আমরা যদি একটা ভেরিয়েবল বলি যে ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু 10, একটু পরে আবার যদি বলি যে নাম্বার ইকুয়ালস টু 20, একটু পরে আবার বলি যে নাম্বার ইকুয়ালস টু 30, আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদেরকে দেখাবে নাম্বার ইকুয়ালস টু 30। তার মানে তার ভ্যালু আমরা 10 থেকে 20, 20 থেকে 30 তে চেঞ্জ করতে পেরেছি। কিন্তু যদি আমরা কোনো ভেরিয়েবলকে বলে দেই ফাইনাল, তাহলে ওর ভ্যালু ফাইনাল লেখার সাথে সাথে ইকুয়াল সাইন দিয়ে তাকে ভ্যালু দিয়ে দিতে হবে, এমন রাখতে পারবো না। দেখেন আমি এটা লিখে দেখাই, দেখি সে পাবলিক ফাইনাল নেম ইরো, সরি আরো কিছু দিচ্ছি, সরি দুঃখিত স্ট্রিংটা দেই, তারপরে ইরো। এই যে দেখেন এখানে কিন্তু সে লাইট জ্বেলে রেখেছে, বলতেছে এটাকে ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে তাকে এটা ভ্যালু দিয়ে দাও, ও এভাবে খালি একা থাকতে পারবে না। কেমন? সে এর মজার ব্যাপার হচ্ছে এখন যদি আমরা লিখি আমার নেম ইকুয়াল, বানানটা কি ভুল করলাম নাকি? ঠিক আছে না, ঠিক আছে। ইরর কেন? কজ যেহেতু অলরেডি আমরা এটাকে ফাইনাল করে ফেলেছি, ওর কাছে নতুন কিছু দেওয়া যাবে, ও আগের যে ভ্যালু দেওয়া আছে ওই ভ্যালুকে নিয়ে সে কাজ করবে। তার ভ্যালু যদি চেঞ্জ করতে হয় তাহলে ডিরেক্টলি এই কোড থেকে চেঞ্জ করতে হবে, এছাড়া কোনো সেকেন্ডারি ওয়ে নেই।
ঠিক আছে? তো ইন্টারফেসের মধ্যে যদি আমরা এরকম ইউজ করতে চাই, যদি, কিন্তু আমরা সচরাচর ইন্টারফেসে কখনো এগুলো ইউজ করি না। যদি করতে চাই তাহলে অবশ্যই এটাকে ফাইনাল করে ফেলতে হবে। আর ফাইনাল করে ফেলা মানে যে ভ্যালু আপনি দিয়ে দিয়েছেন ওকে নিয়েই কাজ করতে হবে, বাইরের কোনো ভ্যালু বা কোনো এডিটেড ভ্যালু বা নিউ কোনো ভ্যালু ওখানে ইউজ করা যাবে না। তাহলে আসলে এরকম কোনো ফিল্ড দেওয়ার কোনো মানে নেই। যেমন আমরা এখানে যে ফিল্ডটা ইউজ করেছি রেডিয়াস, ওর ভ্যালু কখন আমরা 5 দিয়েছি ও নিয়েছে, কোন 6 দিয়েছি তখন নিয়েছে, কোন 7 দিয়েছি সে নিয়েছে, কিন্তু ফাইনাল যদি হয়ে যেত নিত না। তাইলে এই ধরনের প্রপার্টি দিয়ে আমাদের কোনো লাভ না। ক্লিয়ার? ওকে, তাহলে এবার চলেন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে দিই, সরি ইন্টারফেস বানিয়ে দেখি, দুঃখিত। তো আমি এইখানেই দেখাই যেগুলো এটার মধ্যে, এটা নিয়ে খুব বেশি মারামারির দরকার নেই। নিউ এই জাভা এই ইন্টারফেস, ঠিক আছে? তো এটার একটা নাম দিয়ে দিলাম আমরা টেস্ট ইন্টারফেস। এই যে দেখাচ্ছি, দেখলে আরেকবার দেখলে এবার মনে আসবে। সো একটু খেয়াল করেন, এখানে এতদিন লেখা হতো ক্লাস, একবার এখানে লেখা আছে কি ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো, আসলে এখানে আমরা এমন মেথডগুলো রাখবো যে মেথডগুলোকে আমরা অনেক জায়গায় ব্যবহার করি, বিশেষ করে ডেটাবেসের ক্ষেত্রে আমরা যেগুলো করি, মানে ডেটাবেসে কমনলি আমরা 4টা অপারেশন করি, তাই তো নাকি স্যাররা? কি কি সেগুলো? ইনসার্ট, আপডেট, ডিলিট আর কি ভিউ, বা যেটাকে আমরা প্রোগ্রামার ভাষায় আমরা বলি ক্রুড, CRUD, মানে ক্রিয়েট, সরি সি দিয়ে ক্রিয়েট, আর দিয়ে রিড, ইউ দিয়ে আপডেট, ডি দিয়ে ডিলিট। এই 4টা কাজ করি। এই 4টা কাজ করার জন্য আমাদের না একটা মোটামুটি কমন স্টাইলের জাভা মেথড লাগে। 4টার জন্য 4টা কমন মেথড লাগে। তাহলে আমার যদি ধরেন আমি টিচার নিয়ে কাজ করব, স্টুডেন্ট নিয়ে কাজ করব, তারপর স্যালারি নিয়ে কাজ করব, এরকম ধরনের অনেকগুলো স্টাইল নিয়ে, সাবজেক্ট নিয়ে কাজ করব, তাহলে সবাই এই ডাটা আপডেট, টেট, সিলেক্ট এটা আমার করতেই হবে, ক্রুড করতেই হবে। তাহলে আমি যেটা করব, আমি এইখানে এরকম মেথড বানিয়ে দিব, ওই 4টা মেথড এখানে বানিয়ে দেব। সো ওই কাজগুলো আমি যেখানে করব সেখানে আমি এইটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করে দিব। সো ইমপ্লিমেন্ট করে দিলে যেটা হবে, এই 4টা মেথড আমাকে মানে অনেকটুকু লিখতে হবে, ও এখান থেকে জাস্ট ওখানে পাস করবে। যেমন আমি এখানে মেথড লিখছি যে পাবলিক টি, এখানে আমি লিখবো, সরি এটাতে টি লাগবে না, এটা ভয়েড সেভ, এখানে আমি বলে দিব টি। আচ্ছা, আরেকটু কাজ করতে হবে, দুঃখিত। এটার মধ্যে আমরা টি পেস্ট করি, তাহলে এইটার মধ্যে আমরা সেই টিটাকে দিয়ে দেব। আচ্ছা, আমি স্মল লেটার টি দিই, টিটা দেখতে বেশি ইয়া লাগছে। সো আমাদের এখানে আরো একটা প্যারামিটার দিতে হবে, টি আইডি, আর এখানে এটার মধ্যে আবার একটু ঘটনা আছে, এক্সটেন্ড করব আমরা সিরিয়ালাইজেবল এইটাকে। দেন আমরা এখানে বলতেছি পাবলিক ভয়েড সেভ টি। ও একটা ভুল পাইলাম এখন। ওকে, সো এই দেখেন এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, আরেকটা বানাচ্ছি। সো পাবলিক পাবলিক লিস্ট টি গেট অল, এটা একটা মেথড, ঠিক আছে? আবার লিখতেছি পাবলিক গেট পাবলিক টি গেট বাই আইডি। সো এখানে দিব আমরা, একটু ভুল করেছি না, থাকুক আইডি পোস্ট আইডি, ঠিক আছে? সো ধরেন এই 3টে অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা এখানে বানালাম। ওকে, এবার এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমরা ব্যবহার করব। সো ব্যবহার করার জন্য এটা তো আমরা এখানে রাইট ক্লিক করে নিউতে এসে একটা জাভা ক্লাস নিব, টেস্ট ইউজ, সরি ইন্টারফেস, আমি বারবার অ্যাবস্ট্রাক্ট বলে ফেলতেছি, ইন্টারফেস। সো এটা কিন্তু একটা ক্লাস, ঠিক আছে? এখন যেটা নিচ্ছে আর এতক্ষণ যেটা আমরা ইউজ করলাম সেটা কিন্তু একটা
ইন্টারফেস ছিল, আমি আবারও বলতেছি ঝামেলা পাকাবেন না কিন্তু। সো এটা একটা ইন্টারফেস, আর এখন আমরা যাকে নিচ্ছি সে হচ্ছে কি একটা ক্লাস। ওকে, এবার আমরা যেটা করব, আমরা লিখব ইমপ্লিমেন্ট, কি করব, টেস্ট ইন্টারফেস। নাম তো তাই ছিল নাকি? এ রে রে, আচ্ছা সরি, আচ্ছা আমরা কপি করে কি করব, যা লিখছি এখানে তাই লিখব। তো কন্ট্রোল স্পেস বার দেওয়ার পর ও আমাকে বলতেছে যে তুমি এই জিনিসগুলোকে একটু প্রোভাইড করো আমাকে। এই জিনিসটা প্রোভাইড করার জন্য আমি দিলাম সার্কেল, আর এইখানে আমি দিলাম ইন্টিজার। সবকিছু দিলাম, কিন্তু তারপরে ও আমাকে এরর করতেছে, দেখেন এটা এরর মার্ক দিয়ে আছে। সো যখন আমি এখানে ক্লিক করলাম, ও আমাকে বলতেছে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে বলতেছে ইন্টারফেসের মধ্যে তুমি যতগুলো মেথড লিখে এসেছো সবগুলো মেথডকে তোমাকে এখানে ইউজ করতে হবে, তুমি বাধ্য। সো আমি একটু ইউজ করি এবার। সো দেখেন তো এখানে কি লিখে দিয়েছে, এখানে কি লিখে দিয়েছে, সো এখানে দেখেন কি লিখে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার কি দেখেন, এখানে কি আমি কোথাও লিখেছি সার্কেল, কিন্তু ও কিন্তু আমাকে লিখে দিয়েছে। তার মানে এই যে ইন্টারফেসটা আমি যেটা বানালাম, এইটাকে এবার আমি ওই যত ডাটাবেসের অবজেক্ট বানাবো সবার সাথে শুধু আমি লিখে দিই, মানে এটাকে অ্যাটাচ করে দেবো এরকম করে। তো অ্যাটাচ করে দিলে ও কি করবে, আমার জন্য এই চারটা মেথড ও লিখে দিবে, যেহেতু আমি আপাতত এখানে চারটা মেথডে লিখেছি। আচ্ছা, সো যেটা বলছিলাম, সো দেখলেন তো ব্যাপারটা। সো ইন্টারফেস গুলো আসলে কোথায় ব্যবহার করবো বা কি কাজে আমরা ব্যবহার করবো, কিছুটা কি ধারণা পেলেন কিনা রাখি। সো কালেকশন, দ্য কালেকশন ইন্টারফেস, এটা কিন্তু একটা ইন্টারফেস মাথায় রেখে। ডিফাইন দ্য কমন অপারেশন ফর লিস্ট, ভেক্টর, স্ট্যাক, কিউ, প্রায়োরিটি কিউ এন্ড সেট। তার মানে আমরা বলেছি ইন্টারফেস আমরা কেন ব্যবহার করব, বলছি কমন ফিচার গুলোকে রাখা যাবে। দেখেন ও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে কমন অপারেশন গুলো রাখবোই আমরা এই কালেকশনের মধ্যে, যে অপারেশন গুলোকে শেয়ার করবে কে, লিস্ট, ভেক্টর, এই এরা। ঠিক আছে। সো এখানে একটু ধারণা দেওয়া হচ্ছে, যেমন সেট। সেট কি, সেট বলতে আমরা ছোটবেলায় যে অঙ্ক করেছি সেটের অঙ্ক, ঠিক সেই ব্যাপারটাই। তো সেটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আমরা চাইলেই সেটের মধ্যে কোনো ডুপ্লিকেট ডাটা রাখতে পারবো না। বুঝতে পারতেছি? তার মানে আপনি ওটার মধ্যে যদি ডুপ্লিকেট ডাটা রাখেন, ও কি করবে, যখন আপনাকে দেখাবে সেই ডুপ্লিকেট ডাটাকে সরিয়ে দিয়ে দেখাবে। ওকে, লিস্ট, এই যে লিস্ট অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, সেটা হইতে পারে স্টুডেন্টের লিস্ট, সেটা হতে পারে সার্কেলের লিস্ট, সেটা হইতে পারে স্ট্রিং এর লিস্ট, সেটা হতে পারে ইন্টিজার লিস্ট, এই টাইপের ডাটা। তবে অর্ডার, অর্ডার মিন্স আপনি চাইলে এটাকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট এই মোডে চেঞ্জ করতে পারবেন। কিন্তু সেট, ওকে আপনি ছোট থেকে বড়, বড় থেকে ছোট করতে পারবেন না। যেমন আমি যদি একটা লাইভ উদাহরণ দিই, ধরো আপনাদের এই ক্লাসটাই একটা সেট, আর আপনারা হচ্ছেন এই সেটের মেম্বার। আমরা সেকেন্ড কার্লি ব্রেস দিয়ে লিখতাম ছোটবেলায়, a ইকুয়ালস টু কার্লি ব্রেসের মধ্যে কিছু নাম্বার। সো আপনারা হচ্ছেন সেই কার্লি ব্রেসের ভিতরের মেম্বার। তো দেখেন আজকে উনি এখানে বসছে, কালকে উনি আমার এদিকে বসছিল, পরশুদিন উনি পেছনে বসছিল, কিন্তু সবাই কিন্তু আমার ক্লাসে প্রপারলি আছে। যে মানুষগুলো থাকার কথা তারা সবাই আছে, কিন্তু তাদের জায়গাগুলো একটু চেঞ্জ হয়েছে। তো এই চেঞ্জ হওয়ার কারণে আমার সেটের মধ্যে কিন্তু কোনো আঘাত হয় না। ইট মিনস আমি চাইলেই এটাকে বলতে পারবো না যারা ছোট তারা সামনে বসেন, যারা বড় তারা পেছনে বসেন, এই কাজটা আমি করতে পারবো না। সেট এটাকে ফলো করে না। সেটার একটাই মাত্র বৈশিষ্ট্য যে আমার মেম্বারগুলো আমার এই কার্লি ব্রেসের মধ্যে থাকলেই হলো, সেটা শেষে থাকুক, মাঝে থাকুক, শুরুতে থাকুক, নো ম্যাটার, ওটা আমাদের থাকতেই হবে। কিন্তু লিস্টের মধ্যে থাকলে আমরা যেটা করতে পারবো, তাকে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট এই আকারে আমরা সাজাতে পারবো। এবং লিস্টের একটা অসুবিধা হচ্ছে ওর কাছে ডুপ্লিকেট ডাটা দিতে পারবো। ধরেন এই মাসিক সাহেবকে, একই মাসিক সাহেবকে আমরা 4-5টা বানাতে পারবো, কথার কথা। ওকে, আর স্ট্যাক, কিউ এবং প্রায়োরিটি কিউ, এই তিনটাই হচ্ছে লিস্টের একটা উন্নত ভার্সন বলতে পারে। মানে এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচার। আপনার ডাটাগুলোকে সে কিভাবে রাখে, কিভাবে অর্ডার করে রাখে, এই পদ্ধতির নামগুলো হচ্ছে। তো স্ট্যাক আমি একদিন বলেছিলাম, স্ট্যাক মানে হচ্ছে ধরেন লুক লাইক, যেমন ধরেন এই যে দুইটা জিনিস, সো আমি এটাকে এখানে রাখলাম, এটার উপর এটাকে রাখলাম, এটার উপর আমি এটাকে রাখলাম। সো এরা সবাই কিন্তু স্ট্যাক। এখন আমাকে যদি মানিব্যাগটাকে ধরতে হয় তাহলে কি করতে হবে, এই লাস্টে যাকে রেখেছি তাকে আগে সরাবো,
তার উপরে যে আছে তাকে সরাবো, দেন আবার আমার মানিব্যাগ তাকে সরিয়ে দিয়ে আবার ওই তাদের আগের জায়গায় তাদেরকে ফেরত দিয়ে দেব। এইটাকে বলা হচ্ছে স্ট্যাক। ওকে ওকে ফাইন। দেন কিউ 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 হচ্ছে গিয়ে আমরা সিম্পল লাইফে যেগুলো কি ইউজ করি, সে ধরেন আমরা ডক্টরের কাছে সিরিয়াল দিলাম, তো যে সিরিয়ালটা ফার্স্ট সে সবার আগে ডক্টরের কাছে যাবে, যে সেকেন্ড সে পরের বার যাবে। ইট মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে বের হয়ে যাবে। ওকে। আর প্রায়োরিটি কি হচ্ছে, ধরেন স্যার আপনার নাম কি বলে যাই, আচ্ছা মুসলিমা, তারপর আপনি মুন, আপনি ফাহিমা। ওকে ফাইন। সো মুসলিমা লিফট দিয়ে নিচে নামবে, মানে আমরা সবাই ক্লাসে সবাই নিচে নামবে। সো মানে লাইনের শুরুতেই আছে মুসলিমা, তারপরে মুন, তারপরে ফাহিমা। হঠাৎ করে আমি যে দাঁড়াবো, তোরা তখন কি করবে, বলবে স্যার আপনি একটু আগে যান, আমরা যাচ্ছি। দিস ইজ প্রায়োরিটি। ওকে। সো প্রায়োরিটি কে কিছু কিছু মেম্বারকে প্রায়োরিটি দেওয়া হয়, কিছু কিছু ডেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, যেটা আপনি সিরিয়াল ব্রেক করে আগে চলেছে। ওকে। দেখে আমরা একটা ম্যাপ সম্পর্কে জানবো। হ্যাঁ, ম্যাপ একটা স্পেশাল ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। তো বলতেছে ইউ ক্যান ক্রিয়েট আ ম্যাপ ইউজিং ওয়ান অফ ইস কনক্রিয়েট মেথড, হ্যাশ ম্যাপ, লিংক হ্যাশ ম্যাপ, এগুলো দিয়ে আমরা ম্যাপ ইউজ করতে পারি। তো ম্যাপের স্ট্রাকচারটা মূলত আমি জানতে চাচ্ছি। সো ম্যাপের স্ট্রাকচারটা মূলত এমন হয় যে একটা কি থাকে, কিটা অনেকটা একটা ভ্যারিয়েবলের মতো কাজ করে, আর তার এগেইনস্টে একটা ভ্যালু থাকে। যেমন আমরা একটু সিম্পলি বলি, ধরেন আমরা একটা গাড়ির কথা যদি চিন্তা করি, অথবা একটা মোবাইলের কথা যদি চিন্তা করি, প্রথমে আমরা চিন্তা করি কি মোবাইলের ব্র্যান্ডটা, সে স্যামসাং। দেন তার মধ্যে কি থাকে, মডেল, তার মানে সে S25। তারপরে থাকে ধরেন কালার, তারপর থাকে তার র্যাম, তার প্রসেসর। এই যে আমরা দেখেন একটা শব্দের এগেইনস্টে একটা ভ্যালুকে পুশ করতেছি, তাই তো? তো এইটা কি বলা হচ্ছে ম্যাপ। সো পুরো মোবাইলের ডাটাটা আমরা একটা জায়গায় স্টোর করে রাখবো। বুঝতে পারতেছি? আমি একটু স্যাম্পল দেখাই। আচ্ছা, সো এই পর্যায়ে যেটা করব, আমরা চেষ্টা করতেছি ডাটাবেসের দিকে ঝুঁকে যাওয়ার। সো আমাদের কম্পিউটার যেটা করতে হবে, শুরুতে একটা ডাটাবেস ইনস্টল করতে হবে। তা আমরা যেটা করব, মাইএসকিউএল সার্ভারটাকে ইনস্টল করব। সো আমি গুগলে যা সার্চ করেছিলাম, আর একটু দেখাই সার্চ করে, আপনাদের কনফিউশন হতে পারে। মাইএসকিউএল, আরে কি লিখলাম, মাইএসকিউএল জাস্ট ডাউনলোড। হ্যাঁ, সো এখান থেকে আমি চলে গেলাম মাইএসকিউএল ইনস্টলার 8.0.42। এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব। এটাকেও করা যায়, এটা করলেও হয়ে যায়, কিন্তু এটাতে সুবিধা হচ্ছে অনেকগুলো সফটওয়্যার কেউ কাস্টমাইজ করতে যায়। সো আমি এটাকে ডাউনলোড করলাম। এখানে এসে থিমে থাকবে, লগইন করতে পারবে, লগইন করার দরকার নেই, এখানে জাস্ট নো থ্যাঙ্কস করে দিবেন। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে 2.1 MB, তারপরে 5-7 সেকেন্ড সময় লাগতেছে। সো এটা হয়ে গেল, এটাকে আমি এবার ইনস্টল করছি, দেখে নেন আপনারা। সো ডাবল ক্লিক করলাম। ও আচ্ছা, এখানে মনে হয় এসেছে, সরি, ইয়েস করলাম, আরেকবার ইয়েস করলাম। সো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটু খেয়াল করবেন প্লিজ। হ্যাঁ, আমরা এখানে যে সার্ভার অনলি, ক্লায়েন্ট, ফুল, আমি যেটা করবো কাস্টম থেকে যাবো এটাকে। সো নেক্সট। সো প্রথমে আমাকে বলছে মাইএসকিউএল সার্ভার, এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে সবগুলো ভার্সন দেওয়া আছে। আমরা যে লেটেস্ট ভার্সনে একটা ক্লিক করে এইখানে ক্লিক করে এটাকে ডান পাশে নিয়ে আসবো। ওকে। আচ্ছা, দেন এটাকে বন্ধ করব। তারপর আমরা চলে যাব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন থেকে আমরা নিব মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ। সেখানে ক্লিক, এখানে ক্লিক, সবচেয়ে প্রথম যেটা সেটাকে আবার ক্লিক করে এই ডান প্রান্তে নিয়ে আসবো। আর এখান থেকে আমরা কিছু নিব না, বাকিগুলো আমাদের দরকার নেই, আমরা জাস্ট নেক্সট করে দিব। সো নেক্সট করে দিলে আমাদেরকে দেখাচ্ছে যে তুমি কি এডিটই চাচ্ছ কিনা, তুমি কনফার্ম কিনা। হ্যাঁ, কনফার্ম। দেন আমরা এখান থেকে এক্সিকিউট করব। সো এক্সিকিউট করলেই ও এটাকে ডাউনলোড করা শুরু করবে। আচ্ছা, সো আমরা এই জায়গাটা একটু দেখতে থাকি, যেটা হচ্ছে কি জাভা ডাটাবেস প্রোগ্রামিং। সো আমরা ডাটাবেস যেহেতু এখানে কানেক্ট করব বা ডাটাবেসের সাথে কাজ করার চেষ্টা করব, তাহলে একটু দেখি কি বলতেছে। বলতেছে জাভা প্রোভাইডস the API for developing database application that work with any relational database system। তার মানে যেই কোনো ডাটাবেসের সাথে, যেমন আমরা MySQL ইউজ করতেছি, কেউ PostgreSQL ইউজ করতে পারে, কেউ MongoDB ইউজ করতে পারে, আবার যদি সাদা Oracle ইউজ করবে বলবে। সো এই ধরনের ডাটাবেস যদি ইউজ করতে চাই, এই সবগুলো ডাটাবেসের সাথেই জাভা প্রোগ্রামকে কানেক্ট করার জন্য বা জাভা প্রোগ্রাম সাথে ইউজ করার জন্য
যত ধরনের সাপোর্ট সিস্টেম দরকার এগুলো সব রেডি করা আছে। এইগুলোকে এক কথায় বলা হচ্ছে এপিআই। সো এই এপিআই গুলো অলরেডি জাভার কাছে বানানো আছে। সো আমাদের যখন লাগবে তখনই আমরা এটাকে ইউজ করতে পারবো। ওকে, সো আর ডিটেইলসে যাচ্ছি না। এখান থেকে আমরা দেখেন বলছে যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো বলছে এসকিউএল ইজ এ স্ট্যান্ডার্ড ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ফর ডিফাইনিং এন্ড অ্যাক্সেসিং ডাটাবেস। তার মানে আজকে আমরা আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখব জাভার সাথে সাথে, সেটা হচ্ছে এসকিউএল, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করব, ডাটাবেসের সাথে গল্পগুজব করব। ওকে, তো এখানে বলতেছে a database system consists of database, the software that store and manage data in database। মানে আসলে ডাটাবেস বলতে মেইনলি আমরা একটা সফটওয়্যারকেই মিন করি যে আসলে আমাদের ডেটাগুলোকে ম্যানেজ করে আমাদের পক্ষ থেকে আমাদের হয়ে। and the application program that present data and enable the user to interact with database system। মানে এই যে সিস্টেমটা আমরা বানাবো সেই সিস্টেমটা যে ইউজার ব্যবহার করবে সেই ইউজার সিস্টেমের মাধ্যমে ডেটাবেসের সাথে কমিউনিকেশন করবে। ওকে, যে অ্যাপ্লিকেশন ইউজার সে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজ করবে, মানে আমাদের কোড ইউজ করবে, কোড থেকে চলে যাবে ডিবিএমএস সিস্টেমের মধ্যে, সেখান থেকে চলে যাবে ডেটাবেসের কাছে, দেন এই স্টাইলেই ডাটা আপলোড করবে আমাদের সাথে। রিলেশনাল স্ট্রাকচার। তো দ্য রিলেশনাল মডেল ইজ বিল্ট around a simple and natural structure. A relation is actually a table that consists of non-duplicate rows. Tables are easy to understand and use. The relational model provides a simple yet powerful way to present data. মানে এই যে স্টাইলটা, এটা কি বলছে, এটা রিলেশনাল ডাটা বা ডাটা স্ট্রাকচার। যেমন দেখেন একটা টেবলকে মিন করতেছে, একটা টেবলকে আমরা প্রোগ্রামের ভাষায় বা ডাটাবেসের ভাষায় আমরা যেটাকে বলি এন্টিটি। ওকে, একটা টেবল, একটা এন্টিটি মানে একটা টেবল। আম ভাষায় যেটাকে বলে টেবল, আর আমরা প্রোগ্রামের ভাষায় যেটাকে বলবো এন্টিটি। যেহেতু আমরা প্রোগ্রামার, আমাদের প্রোগ্রামের ভাষা একটু ডিফারেন্ট থাকবে, এটা স্বাভাবিক নাকি? আর আমরা যদি সাধারণ মানুষের সাথে কথা মানে মতো করে কথা বলি তাহলে আমাদের প্রোগ্রামের সাথে বোঝা যাবে না। কারণ দেখবেন একজন ডক্টর যখন একটা ডক্টরের সাথে কথা বলে ওই শব্দগুলো আপনি বুঝবেন না। সে ইংরেজিতে কথা বলতেছে কিন্তু যে শব্দগুলো সে ইউজ করতেছে সেই শব্দগুলো আপনার আমার কাছে পরিচিত। ঠিক আছে তো? তা আমরা যখন প্রোগ্রামার কথা বলবো তাহলে আমাদের তো এরকম হওয়া উচিত একটু, তা আমাদের শব্দগুলো আমরা ব্যবহার করবো। যাই হোক, সো এটাকে বলা হচ্ছে এন্টিটি। এবং এই যে কলামগুলো আছে এগুলোকে আমরা বলি প্রপার্টি বা অ্যাট্রিবিউট। তো এই যে আমরা যখন ক্লাসগুলো স্টুডেন্ট ক্লাস বানালাম বা এই জাতীয় যে জিনিসগুলো বানালাম, এই স্টুডেন্ট ক্লাসটা মূলত এই টেবলটার নাম। ধরেন কথা এই টেবলের নাম আমরা দিয়ে দিলাম স্টুডেন্ট। তার মানে আমরা যে যে টেবল থাকবে সেই টেবলের নাম অনুযায়ী আমরা একটা ক্লাস বানাবো। ওই ক্লাসটাকে আমরা ওইখানে বলি ক্লাসটাকে এন্টিটি ক্লাস, আর এখানে একটা টেবলকে বলি আমরা এন্টিটি। ইট মিন্স টেবলকে ডিপেন্ড করে আমরা যে ক্লাসটা বানাবো সেই ক্লাসটাকে আমরা মূলত বলছি একটা এন্টিটি ক্লাস। ক্লিয়ার? আর এন্টিটি ক্লাসের মধ্যে যতগুলো অ্যাট্রিবিউট সেই অ্যাট্রিবিউট গুলোই মূলত আসলে এই টেবলের কলামের নাম। ওকে, ক্লিয়ার কি ব্যাপারগুলো? ধরেন আমরা যদি এখন এইটাকে দেখে একটা এন্টিটি ক্লাস বানাতে চাই তাহলে আমরা কি বলবো? সো প্রথমেই ধরেন আমি বলে নিয়েছি যে টেবলের নামটা আমরা ধরে নিলাম স্টুডেন্ট। তো প্রথম যে অ্যাট্রিবিউটটা আমার থাকবে সেই অ্যাট্রিবিউটটা হবে প্রাইভেট ইন্টিজার কোর্স আইডি। এটা তো ইন্টিজার নাম্বার নাকি? এই যে নাম্বারগুলো দেখে তো বোঝা যাচ্ছে এগুলো ইন্টিজার নাম্বার। দেন পরবর্তী যে অ্যাট্রিবিউটটা হবে সেটা হবে প্রাইভেট স্ট্রিং সাবজেক্ট আইডি। এই যেগুলো আর এই সেই কলামের নাম। হ্যাঁ, আমরা প্রাইভেট দিব কারণ আমরা ডাইরেক্টলি কাউকে এটাকে ইউজ করতে দেব না, ঘুরে পাশে ইউজ করতে দেব, এই জন্য প্রাইভেট। হ্যাঁ, তারপর আমরা লিখবো আবার কোর্স নাম্বার। সো কোর্স নাম্বারে হতে পারে, তাইলে এটা আমরা বলবো প্রাইভেট ইন্টিজার কোর্স নাম্বার। দেন টাইটেল, এটা স্ট্রিং, আমরা বলবো প্রাইভেট স্ট্রিং টাইটেল। তারপর নাম্বার অফ ক্রেডিট প্রাইভেট ইন্টিজার নাম্বার অফ ক্রেডিট। ক্লিয়ার? সো এইটাই আমাদের একটা এন্টিটি ক্লাস। সো এন্টিটি ক্লাসগুলো অবশ্যই কি এই এন্টিটি থেকে মানে টেবল থেকে দেখে দেখে আমরা তৈরি করি যেন এটার সাথে ম্যাচিং থাকে। ওকে, এখানে আমরা দেখি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সম্পর্কে কি বলেছে। And integrity constant imposes a condition that all the legal values in a table must satisfy. কি বলছে?
আচ্ছা আমি যদি একটু সহজভাবে বুঝাই যে কনস্ট্যান্টটা আসলে কি, এই কনস্ট্যান্টটা কি স্যার বলেন, আপনারা বলেন আগে, তারপরে বলবো। আচ্ছা যাই হোক, আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি ডাটাবেজ অত মতো ভালো পাই না অ্যাটলিস্ট। সো এই কনস্ট্যান্ট দিয়ে আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন পার্টকে আমরা ইউনিক করি এবং স্পেসিফিক একটা করে নামকরণ করি। ওকে, সো যখন বিশেষ করে ধরেন যখন আমরা একটা প্রাইমারি কি তৈরি করি, ওই প্রাইমারি কি একটা কনস্ট্যান্ট তৈরি করি, মানে একটা ইউনিক নাম থাকে, ওই কনস্ট্যান্টটা ধরে আসলে এটাকে ইন্ডেক্সিং করা যায়। ওই যে বলছে কন্ডিশন, মানে কন্ডিশন দিয়ে তখন ওটাকে স্পেশালি খুঁজে পাওয়া যায় বা বোঝা যায়, যদিও এই কনস্ট্যান্ট আমাদের কোনো কাজের না, মানে আমরা যখন প্রোগ্রাম করবো আমাদের জন্য তেমন কোনো কাজই লাগবে না। ওকে, বাট যারা ডাটাবেজে ডিরেক্টলি প্রোগ্রাম করে তাদের দরকার হয় হয়তো, বাট আমাদের লাগে না। দেখেন আমরা এটাকে ডাব্লিউসি স্কুল থেকে একটু দেখার চেষ্টা করতেছি, এসকিউএল এর কিছু বেসিক ধারণা আমরা এখান থেকে নিব। সো এসকিউএল কি ইউজ করার জন্য আমাদের বিশেষ কিছু শব্দ ব্যবহার করতে হবে, মানে এখানকারও কিছু কিওয়ার্ড আছে। সো এই কিওয়ার্ডগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা কিওয়ার্ড হচ্ছে সিলেক্ট বা আপডেট, ডিলিট, ইনসার্ট, হোয়ার, আরো অনেক এগুলো জাস্ট বেসিক কয়েকটা বললাম। যদি এই শব্দগুলোকে কিওয়ার্ড বলে না, এগুলোকে বলা হয় স্টেটমেন্ট, তাই তো স্যার নাকি? যেমন সিলেক্ট স্টেটমেন্ট, আপডেট স্টেটমেন্ট, ডিলিট স্টেটমেন্ট, আমরা এগুলোকে স্টেটমেন্ট বলবো। তো এখানে একটা বেসিক সিনট্যাক্স দেওয়া আছে সম্ভবত আমাদেরকে, যেখানে একটা সিনট্যাক্স দেখাচ্ছে যে আমরা যখন এই সরাসরি এখান থেকে দেখেন, সিলেক্ট থেকে দেখেন। সো সিলেক্ট, এই যে বলে দিয়েছে কিনা সিলেক্ট স্টেটমেন্ট, সিলেক্ট স্টেটমেন্ট আমরা কখন চালাবো বা কিভাবে চালাবো। সো সিলেক্ট স্টেটমেন্টটা মূলত আমরা চালাবো হচ্ছে ডাটাবেস থেকে ডাটা দেখার জন্য। মোট কথা, ডাটাবেস থেকে আমরা যদি কিছু দেখতে চাই 100% আমাদেরকে সিলেক্ট শব্দটাকে সবার আগে ব্যবহার করতে হবে, এছাড়া কোনো সেকেন্ড উপায় নেই। ওকে, আছে দেখি স্যার? ওকে, নাই, আমি একটু কনফিউজ ছিলাম ওদের দেখে। তো যাই হোক, সো আমরা এই সিলেক্ট শব্দটাকে সবার আগে ব্যবহার করব। দেন এখানে লেখা আছে কাস্টমার নেম, সিটি। ইট মিন্স এই যে নামগুলো, এইগুলো হচ্ছে কলামের নেম বা প্রপার্টি, ঠিক আছে? আর ফর্ম, এই শব্দটা অবশ্যই ইউজ করতে হবে। আর ফর্মের পরে যে শব্দটা আমরা ব্যবহার করব সেটা হবে অবশ্যই একটা টেবলের নাম। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা আসলে কি চাচ্ছি, আমরা বলতেছি আমাদের একটা টেবল আছে কাস্টমার নামের, ওই টেবলের মধ্যে থেকে কাস্টমার নেম এবং সিটি আমরা দেখতে চাই। হয়তো বা এটার মধ্যে আরো অনেকগুলো কলাম আছে যেগুলো আমরা এখন দরকার নেই, ঠিক আছে? যেমন আপনাদের ধরেন আপনাদের কন্টাক্ট ডাটা এখানে রাখা আছে, তাই না? আমি শুধু চাচ্ছি আপনাদের নাম আর আপনাদের ফোন নাম্বার, কারণ আপনাদের সবাইকে আমি মেসেজ পাঠাই। তাইলে আমি শুধু এই দুটো ডাটা নিয়ে হচ্ছে, আমার এই সারা দুনিয়া ডাটা নিয়ে লাভ নেই। ওকে, সো তখন আমি চালাবো কিভাবে? সিলেক্ট নেম, কমা, ফোন নাম্বার অথবা সেল নাম্বার ফর স্টুডেন্টস। ওকে, তাইলে ডাটাগুলো পেয়ে যাবো। আর যদি আমি সব দেখতে চাই তাইলে আমি এইখানে আর এগুলো কিছুই লিখবো না, তখন আমি একটা স্টার সাইন ইউজ করব। এই তো স্টার সাইন মানে হচ্ছে অল। ওকে, তার মানে ওই টেবলের সব কলামকে আমি দেখতে চাই। ওকে, এখানে দেখেন একটা আমরা যেটা দেখব এখন হোয়ার ক্লজ। সো এসকিউএল এর মধ্যে আমরা হোয়ার ক্লজটা কখন ব্যবহার করব? সো মূলত হোয়ার ক্লজটা আমরা ব্যবহার করব স্পেসিফিক কিছু পাওয়ার জন্য। ওকে, ধরেন আপনারা সবাই তো আছেন ডাটাবেজের মধ্যে, কথা আমি ধরে নিচ্ছি। আমি শুধুমাত্র ধরেন মাসুদ সাহেবের ডাটাবেজ দেখতে চাচ্ছি, যে উনি কোথায় জব করে, ওনার বাসা কোথায়, এটা সেটা। কিন্তু মাসুদ সাহেবের অনেকগুলো জিনিস আমার কাছে ধরেন আছেও, ধরেন তার নাম আমি জানি, তার ফোন নাম্বার আমি জানি। তো ডাটাবেজ আমরা যখন ডিজাইন করি মূলত কিছু কিছু জায়গাকে একটু টেকনিক করে আমরা ডিজাইন করি। যেমন ধরেন ফোন নাম্বার যে ফিল্ডটা আমরা রাখি সেটাকে আমরা চেষ্টা করি ইউনিক করে রাখতে। তো ইউনিক করে রাখার একটা মজা হচ্ছে যে এটা ধরেন কোনো কারণে মাসুদ সাহেবের যে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ওই ফোন নাম্বারটা আমি অন্য কারোর জন্য আর ওই ডাটাবেজ ইউজ করতে পারি, কারণ অলরেডি যেহেতু এটা এন্ট্রি হয়ে গেছে, তার মানে ওটা তার ইউনিক নাম। তা আমি তখন ডাটাবেস থেকে আমি যাচ্ছি যে ওনার ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে আছে, আমি ওনার বাকি ডিটেইলস খুঁজে পেতে চাই, তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা নিয়ে আমি এখানে কোয়েরি লিখব। সো কোয়েরিটা তখন আমি লিখব সিলেক্ট স্টার, যেটা আমি সবকিছু দেখতে চাই, ফর স্টুডেন্ট হোয়ার সেল নাম্বার ইকুয়ালস টু তার যে ফোন নাম্বারটা আমি খুব লিখে দিব। সো লিখে দিলে আমি কি করতে পারবো, মাসুদ সাহেবের সব ডিটেইলস আমি ওখানে খুঁজে পাবো। তার মানে হোয়ার ক্লজটা আমরা ইউজ করি কেন? স্পেসিফিক করার জন্য কোয়েরিটাকে। কারণ স্পেসিফিক কেন করলাম, আমি মাসুদ সাহেবের ডাটাটাই চাচ্ছি, আর কারণে দিতে যাচ্ছি না। অথবা আমি বলতে পারি যাদের বাসা মিরপুর পল্লবী তাদেরকে দেখতে চাই, যাদের বাসা ফার্ম গেট তাদেরকে দেখতে চাই। সো তখন আমি হোয়ারে লিখে দিব অ্যাড্রেস বা এরকম কিছু একটা লিখে, মানে যেটার মধ্যে ডাটাটা আছে সেই কলামের নাম লিখে ইকুয়ালস টু সাইন দিয়ে সেই ভ্যালুটাকে পোস্ট করে দিলে আমি সেই কনফিগার ডাটাকে খুঁজে পাবো।
ক্লিয়ার? আচ্ছা, তারপরে একটা ক্লজ আছে বা কিওয়ার্ড আছে যেটাকে বলা হচ্ছে অর্ডার বাই। তো ডেটাবেজে তো ডেটা অনেক রকমই থাকতে পারে, আমরা চাইলে ডেটাবেজ গিয়ে ডাটাগুলোকে অনেকভাবে সর্টিং করতে পারি। তো অর্ডার বাই কিওয়ার্ডটা আমরা ইউজ করি সর্টিং করার জন্য। যেমন দেখেন এখানে একটা কোয়েরি লেখা আছে, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট অর্ডার বাই প্রাইস। তো এইটা যদি আমরা দেই তাহলে কি হবে? প্রাইস ওয়াইজ সর্টিং হবে। কোন প্রাইসটা সবার আগে থাকবে? সবচেয়ে কম প্রাইস জানো সেটা আগে থাকবে, কারণ বাই ডিফল্ট অ্যাসেন্ডিং মোডে থাকে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে তো ছোট থেকে বড়। তার মানে যখন যে প্রোডাক্টের দাম 2 টাকা ছিল সবার আগে আসবে, যেটার দাম 3 টাকা ছিল তারপরে আসবে, এরকম ক্রমান্বয়ে আসতে থাকবে। আর যদি আমি তাকে উল্টা দিক থেকে চাই, মানে ডিসেন্ডিং যদি চাই, তাহলে আমি এখানে দিয়ে দেব অর্ডার বাই ডিএসসি, তাই তো নাকি? ডিএসসি এরকম একটা কি, হ্যাঁ। সো ডিএসসি আমরা লিখবো, লিখে দিলেই সবচেয়ে বেশি দাম যেটা সেটা আগে আসবে। এটা তো প্রাইস গেল। এখন আমি চাচ্ছি, ধর আমার ডাটাবেজে আপনাদের সবার ডেটা আছে, কিন্তু আমি চাচ্ছি আপনাদের নামগুলোকে আমি এবিসিডি আকারে দেখতে। তখন আমি বলবো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়াই অর্ডার বাই নেম। তো অর্ডার বাই যদি আমি নেম দিয়ে দিই, যার নাম এতে সে আগে আসবে, যার নাম বিতে সে তারপরে আসবে। সো অটোমেটিক একটা সর্টিং মোড আমাকে করে দিবে। ওকে, সো এই জন্য আমরা মূলত ব্যবহার করব অর্ডার বাই। আমাদের ডাউনলোডটা হয়েছে, এবার আমরা বাকি কাজটা করব। সো আবার নেক্সট, সো এবার ইনস্টল হবে। ইনস্টলতে বেশি সময় লাগবে না, যেহেতু ডাউনলোড হয়ে গেছে। কি ব্যাপার, এটা আবার 19 কে দাঁড়ায় গেল কেন? কমপ্লিট হয়েছে, এবার আমরা নেক্সট করব। কনফিগার করতে হবে এখন আমাদেরকে। সো আমরা নেক্সট করলাম। সো এটা জিনিস খেয়াল করবেন, এই জায়গাগুলোতে আমরা তেমন কিছু চেঞ্জ করব না, হ্যাঁ। আর এই পোর্ট নাম্বারটাকে আমরা মনে রাখবো, সেই এটাকে যখন আমরা ব্যবহার করব, এই পোর্ট নাম্বারটা আমাদের লাগবে 3306। সো এটা মাইস্কুলের ডিফল্ট পোর্ট, সো এটা আমরা চেঞ্জ করতেছি না। সো আমরা নেক্সটে চলে গেলাম। এবার আমাদেরকে বলতেছে তুমি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবা। ওকে, হ্যাঁ হ্যাঁ বলবো না, আপাতত এতটুকু মাথায় রাখেন। তারপরে নেক্সট, সে এবার আমাকে বলতেছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4। সো এখানে কোথায় দিব 1 2 3 4, কারণ যেহেতু আমরা এটাকে ওরকম কোনো ব্যবহার করতেছি না, হ্যাঁ। সো আমাকে বলতেছে উইক এটা পাসওয়ার্ড, সমস্যা নেই, তারপর নিবে। আমি এটাকে নেক্সট করে দিলাম, আর এটা সার্ভিসের নাম। সো নেক্সট নেক্সট এক্সিকিউট। সো আমার এগুলো ঠিকঠাক করে দিচ্ছে। তার মানে ডাটাবেস ইউজ করতে তো একটা ইউজার নেম লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে। সো বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট আর ডাবল ও টি, আর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। সো আপাতত এই যতদিন শেখার কাজ করবেন, অ্যাটলিস্ট আপনারা সবাই পাসওয়ার্ডটা দয়া করে 1 2 3 4 রাখবেন। নাহলে আপনাদের কোডের মধ্যে গোলমাল লাগবে, দেখতে গেলে আমার ঝামেলা হবে, নাহলে মাঝে মাঝে আপনারা আপনাদের পাসওয়ার্ড কোড ভুলে যাবেন, সেক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ, কাস্টম ইউজার করা যায়, কিন্তু আমরা এখানে ডিফল্টে করব। হ্যাঁ, রুট করব আর কি। সো ডান হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। এটা হচ্ছে স্যার, আপনারা কি এটা ইউজ করছেন এই আপনারা? হ্যাঁ, আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে যে আমাদের যে এসকিউএল ডেভেলপারের মতো আর কি, এই জায়গাটা ওয়ার্ক বেঞ্চ। মূলত এটা ক্লায়েন্ট এটা, হ্যাঁ। এইটার মাধ্যমে ডাটাবেসকে আমরা ইউজ করি। কারণ ডাটাবেস তো ওর সাথে ডাইরেক্টলি কথা বলা যাবে না, ওর সাথে কথা বলতে হলে ওর ভাষায় কথা বলতে হবে। তো ওর ভাষাটা শুধুমাত্র বুঝতে পারবে আমাদের কম্পিউটারের মধ্যে আপাতত এই জায়গাটা, এই সফটওয়্যারটা যে ওয়ার্ক বেঞ্চটা আছে এটা। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছি, ওই যে পাসওয়ার্ডটা আমরা মাত্র দিলাম 1 2 3 4। আমি আবার যেটা করবো, সেভ পাসওয়ার্ড ইন বোল্ড করে দিলাম, মানে এটা আর চাবে না। সো দেন ওকে, ও আমাকে এই যে নিয়ে আসলো। এই জায়গাটাকে ঠিকঠাক করি, যে এখানে আমি ক্লিক করে দিলাম, এটা আমি সরিয়ে দিলাম, এটা আমার লাগবে না। এটার মধ্যে দুইটা মোড আছে। এখন আমরা যে মোডটায় আছি, যেটা অ্যাডমিনিস্ট্রেশন মোড, এখান থেকে আমরা দেখতে পাবো সার্ভার স্ট্যাটাস, সার্ভার কি অবস্থা, যে সার্ভার রানিং, এই যে কোন পোর্টে রান করতেছে সেটাও আমাদেরকে দেখাচ্ছে, কি ভার্সনটা আসলে এগুলো ওরা দেখাচ্ছে আর কি আমাদেরকে। ওকে, তারপর এখানে ডাটা এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে। ইট মিন্স আপনি বাসায় কাজ করছেন, ওই ডাটাগুলো আপনি এখানে আনতে পারবেন, এখানকার ডাটা আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। এগুলো একটু পরে জানবো আমরা। তো এই কাজগুলো আমরা করবো এই অ্যাডমিনিস্ট্রেটর মোড থেকে। আর মূলত ডাটাবেস রিলেটেড যে কাজগুলো আমরা ডাইরেক্ট করবো, বা এসকিউএল রিলেটেড যে কাজগুলো করবো, সেগুলো করবো আমরা স্কিমা থেকে। সেখানে আমরা ক্লিক করলে স্কিমা মোডটা চলে আসবে। এইখানকার ভাষায় স্কিমা মানে হচ্ছে একটা ডাটাবেসের নাম, এটা ডাটাবেস।
একটা প্রোগ্রামে সচরাচর আমরা একটা ডাটাবেস ইউজ করব। ডাটাবেস মানে ফুল সফটওয়্যারটা তখন আমরা বলতেছিলাম, আর এখন আমরা বলতেছি একটা স্কিমা। স্কিমা আপনি জাস্ট চিন্তা করতে পারেন এরকম যে আপনার একটা প্রোগ্রামের জন্য যে ডাটাবেসটা লাগবে সেটাকে আসলে বলা হয় স্কিমা। ওকে, তো এই একটা স্কিমার মধ্যে অনেক টেবল থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাদের আপাতত টেবিল লাগবে, আমাদের ট্রিগার প্রসিডিউর এগুলো লাগবে না, সেগুলো আমি চিন্তা করতেছি না। সো যেহেতু আমরা একটা ক্লায়েন্ট ইউজ করতেছি, সেখানে ডাটাবেসে টেবিল খোলা খুবই মজা, টেবিল বানানো, ডাটাবেস বানানো সবই খুব ইজি। তা আমি যেটা করব, এখানে রাইট ক্লিক করব, এখানে একটা অপশন আছে ক্রিয়েট স্কিমা, এটা ক্লিক করব। ও বলতেছে একটা স্কিমার নাম দাও। সো আমাদের স্কিমার নাম দিচ্ছি, কি দিব আপাতত, আমাদের প্রজেক্টের আমাদের প্রোগ্রামের নাম কি, ডিআই, আচ্ছা কিছুটা আমরা জে ই দিয়ে দিলাম, এত কঠিন নাম মনে থাকে না। ওকে, জে ই দিলাম, হ্যাঁ, জাভা শর্ট নেম। সো দেন অ্যাপ্লাই। সো দেখেন ও আমার জন্য এই কোডটা লিখে দিচ্ছে, কারণ এই আমরা যদি কোড লিখে করতাম তাহলে এই কথাটা আমাদেরকে লিখতে হতো যে ক্রিয়েট স্কিমা জেই অথবা ক্রিয়েট ডেটাবেস জেই, দুইটার একটা যে কোনো একটা লিখলেই সেম কাজ হবে। ওকে, সো ও আমাদের যদি লিখে দিয়েছে, আমাদেরকে দেখাচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিলাম এন্ড ফিনিশ করে দিলাম, এবং দেখেন এই যে এখানে জেই নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। সো আমরা এটা ডাবল ক্লিক করে এটাকে মার্ক করে রাখবো। এই দেখেন টেবল ভিউ অনেক কিছু আছে, আমরা শুধু টেবল নিয়ে কাজ করব। সো রিফ্রেশ দিচ্ছি, কোনো টেবল কিন্তু আমাদের নাই, কারণ আমরা কোনো টেবল আসলে বানাইনি কাজ করতে। ওকে, তাহলে আমরা একটা টেবল বানাই। সো টেবল বানানোর জন্য আমরা এখানকার মানে উইজার্ড ইউজ করব। মানে উইজার্ড মানে হচ্ছে আমরা ক্লিক দিয়ে টেবল বানাবো। আর তা না হলে আমাদেরকে যেটা করতে হতো সেটা হচ্ছে ডাটাবেস টেবল বানানোর জন্য কোয়েরি লিখতে হতো। ওটা লিখা মানে ডাটাবেস একটা টেবল বানানোর জন্য কোয়েরি টোয়েরি আছে, মানে অনেক লিখতে হয়, ওটা লিখতে হতো। আচ্ছা আমরা সেটা লিখবো না, কারণ আমাদের মানে প্রোগ্রামের জন্য এটা দরকার নাই, কারণ সারা জীবনে একবারই মাত্র আমরা টেবল বানাবো। সো যেহেতু উইজার্ড আছে, আমরা উইজার্ড দিয়ে বানিয়ে ফেলবো। ওকে, সো ক্রিয়েট। সো প্রথমে আমাকে বলছে তুমি তোমার টেবলের নাম দাও। সো আমি আপাতত টেবলের নাম দিচ্ছি স্টুডেন্ট, স্টুডেন্টস দিলাম। হ্যাঁ, আচ্ছা স্টুডেন্ট দেখেন, একটু গোলমাল পাকায় লাভ নেই। আচ্ছা এখানে দেখেন অনেকগুলো জিনিস ঢেকে গেছে। সো ঢেকে গেলে যেটা করবেন, মাউসটাকে এখানে ধরে এই এই যে আসছে, ধরে টেনে একদম নিচে নামিয়ে দিবেন, দিলে দেখছেন এখানে জায়গা তৈরি হয়ে গেছে। সো আপনারা কিন্তু ভয় পাবেন না যেটা গেল কই, হারিয়ে গেল কিনা। ওকে, আচ্ছা সো এখানে আমি ক্লিক করলাম। সো প্রথমেই আমার টেবিলের কলামের ফার্স্ট কলামটার নাম দিলাম। সো সচরাচর ফার্স্ট কলামটার নাম আমরা সবসময় যেটা করি আইডি দিয়ে দিই। ওকে, সো আইডি দিয়ে দেখেন আমি যখন সরে আসলাম, দেখেন এখানে ওর টাইপ বলে দিয়েছে ইন্টিজার। তারপর দেখেন একটা মার্ক করে দিয়েছে পিকে, মানে এটা হচ্ছে একটা প্রাইমারি কি। তারপর মার্ক করে দিয়েছে এনএম, মানে নট না। আর আমি একটা মার্ক করব, সেটা হচ্ছে এআই, মানে হচ্ছে অটোমেটিক ইনক্রিমেন্ট। তার মানে এই নাম্বারটা আমি দিব না কখনোই, ও নিজে নিজে দিবে। প্রথম নাম্বারটা 1, তারপর 2, তারপর 3, তারপর 4, নিজে নিজে এটাকে নিয়ে কাজ করবে। ওকে, আচ্ছা এনএন হচ্ছে নট না, মানে এটা কখনো ফাঁকা রাখা যাবে না। ওকে, দেন এখানে ক্লিক করলাম, এখানে আমি দিলাম পরেরটা হচ্ছে নেই, কিন্তু এটা ডেটা টাইপ হচ্ছে ওরা বলে দিয়েছে ভার্কার। মানে ডেটাবেজ আমরা প্রোগ্রামে যেটাকে বলি স্ট্রিং, ডেটাবেজ এটাকে বলে ভার্কার। যদিও ভার্কার না আরো কিছু বলে, ভার্কার আছে, টেক্সট আছে, তো দুইটা দিয়ে মিন করা হয়। তো আমরা ভার্কারটা ইউজ করব কেন, সেটার ব্যাখ্যাটা হচ্ছে এটা। ভার্কার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, মানে হচ্ছে দেখেন ওখানে একটা নাম্বার আছে না, দেখতেছেন ফার্স্ট ব্র্যাকেটের নাম্বার দেখাচ্ছে তো, কত নাম্বারটা 45। ইট মিন্স ওর মধ্যে আমি ম্যাক্সিমাম 45 ক্যারেক্টার লিখতে পারবো, ঠিক আছে, মানে একজন মানুষের নামের জন্য। ওকে, আচ্ছা এখন ধরেন, হ্যাঁ সো না না বাড়ানো তো না, একটু গণনার রকম। আপনার নামের বানান কি, হ্যাঁ এম ডাবল ও এন, মানে ক্যারেক্টার কয়টা, 4টা, ডাবল ও এন। আপনার নামের ক্যারেক্টার কয়টা বলেন, 7টা। ফাইন, এবার আর লাগবে না, দুইটা দিয়ে হবে। সো এই ভেরিয়েবল ক্যারেক্টার ইউজ করার মজাটা হচ্ছে এরকম, ওনার নাম লেখার জন্য যেহেতু 4টা ক্যারেক্টার লাগবে, তাহলে ডাটাবেস এখানে 4টা ক্যারেক্টার লেখার জন্য যে পরিমাণ জায়গা দরকার, অতটুকু জায়গায় সে দখল করবে। ইট মিন্স 8 বাইট, 4টা ক্যারেক্টার। আর আপনার যেহেতু 7টা ক্যারেক্টার, তাহলে 7 করে 14 বাইট, যদি এটা ভার্কার থাকে তাহলে। কিন্তু যদি এখানে আমরা কোনো ধরনের টেক্সট ইউজ করি আর এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই 45, এবার আপনার নামের ক্যারেক্টার যদি একটাও হয়, সেই 45 ক্যারেক্টার লেখার জন্য জায়গা দরকার। বুঝতে পারছেন? তো এই জন্য হ্যাঁ, তো সবচেয়ে সুবিধা কোনটা, আমার তো জায়গা বাঁচাইতে হবে না,
কারণ আমি এখানে যত জায়গা নষ্ট করবো আমার প্রোগ্রাম তত স্লো হবে আর জায়গার দাম বাড়বে। স্টোরেজের প্রাইস দিতে হবে না আমাকে, তো প্রাইস বলে লাভ কি? আমি যদি একটু প্ল্যানিং করে কাজ করতে পারি তাহলে আমার এত জায়গার দাম দিতে হবে না। ওকে, আর যদি আমরা বাংলাদেশের মানুষজন হই তাহলে এখানে ম্যাক্সিমাম কত টাকা দিব বলেন? বাংলাদেশের মানুষজনের ম্যাক্সিমাম নামের ক্যারেক্টার কত? 30টা। এম বলতে পারে যে স্যার 30টা কেমনে? ওই যে এসএসসি তে বৃত্ত ভাগ করছিলেন না, ওখানে স্যার 30টা মাত্র ক্যারেক্টার আছে, তার মানে আপনার নাম ওর বাইরে যেতে পারবে না। ক্লিয়ার তো নাকি? এখন বলতে পারেন যে স্যার আমার নাম যদি অনেক বড় হয় তাহলে ওই যে ঢাকা এরকম বলতে হবে আরিফ ইত্যাদি। ঠিক আছে, স্যার থাকে। এইবার ধরেন এই প্রোগ্রাম যদি আপনি মিডল ইস্টের জন্য করেন, ওর বাপের নাম যত বলছি সব তো লিখতে হবে একটার মধ্যে, তাহলে তখন জায়গা হবে কেমন? তখন তো আপনাকে প্ল্যানিং করে অত বড় জায়গা রাখতে হবে, কিচ্ছু করার নেই। সো এই জন্য যে মানে ওই যে বলছি ইউএমএল নামে একটা সাবজেক্ট আছে, ওইখানে প্রথম কাজই হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। সো এই রিকোয়ারমেন্টে আপনি জানবেন আপনি সিস্টেম কে ইউজ করবেন। তারপরে কে ইউজ করবেন বলতে আপনাকে কিছু স্যাম্পল ডাটা দেবে, তখন আপনি দেখবেন স্যাম্পল ডাটার মধ্যে এত বড় নাম, তো এত বড় নাম লেখার জন্য জায়গা আপনাকে আগে রাখতে হবে। সো আমরা যেহেতু বাংলাদেশের জন্য প্রোগ্রাম বানাচ্ছি তাহলে আমাদের 30টা একটা দিলেই হয়ে যাচ্ছে, আর এর বেশি যাবেই না। ওকে ফাইন। সো নেক্সট ওয়ান, আমরা একটা ইমেল ইউজ করব। সো এটা আমরা ভার্কার রাখলাম। ইমেল 45 ক্যারেক্টার হইতেই পারে, আপনার নাম যদি বিশাল বড় সরো হয় তাহলে হইল। আচ্ছা, তো তবে এর বেশি আমি অ্যালাউ করব না, এর বেশি দিলে ওখান থেকে ও ডাটা নিবেই না, যেহেতু আমি এখানে লিমিট করে দিয়েছি। ওকে, আচ্ছা আর কি দেওয়া যায়? স্যালারি। স্যালারি তো স্টুডেন্ট ফি হয়, সরি ফি। আচ্ছা ফিতে আমরা মার্কার ইউজ করি। সো ফি এর জন্য আমরা এখানে চলে যাব, এখানে ডাটা টাইপ আছে, ফ্লোট আছে, ডাবল। স্টুডেন্টের ফি আছে, বিশাল অ্যামাউন্ট হবে না, কারণ ডাবল দেওয়া মানে আমার 8 বাইট, হ্যাঁ ফ্র্যাকশন থাকবে, কিন্তু ডাবল দেওয়া মানে আমার কিন্তু 8 বাইট জায়গা নাই করে নেবে। আর যদি আমি ফ্লোট ইউজ করি তাহলে 4 বাইটে আমি কমপ্লিট করতে পারবো, তাহলে স্টুডেন্টের ফি আমার মনে হয় ফ্লোটেই কমপ্লিট করা যাবে। তাহলে আমি এখানে ফ্লোট বেছে নিচ্ছি। তো দেখেন কোথাও যেন ফ্লোট আছে, এই যে ফ্লোট। এই ফ্লোট লিখার পর আবার একটা রুলস আছে, রুলস হচ্ছে এমন, এখানে আমি বলে দিব যে কতগুলো ক্যারেক্টার ম্যাক্সিমাম আসবে। তাই আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম ক্যারেক্টার আসবে 10টা, আর একটা কমা দিয়ে বলে দিচ্ছি হচ্ছে 2। এর মানে হচ্ছে 10টা ক্যারেক্টারের মধ্যে 2টা হচ্ছে ডেসিমেল পয়েন্ট, মানে দশমিক, দশমিকের পরে 2টা, দশমিকের আগে 8টা, এই সর্বমোট 10টা। ক্লিয়ার? ওকে, আপাতত আর কিছু দিলাম। এইবার একটু খেয়াল করেন এই নট নালের মানেটা কি। তো দেখেন এখানে আমি একটা তো মার্ক করে নিই, ইট মিন্স আমি যদি কোনো ডাটা না দিয়েও সেভ বাটনে ক্লিক করে দিই ডাটা সেভ হয়ে যাবে, ফাঁকা ডাটা সেভ হবে। ফাঁকা ডাটা সেভ হওয়ার কারণ কি? কারণ ওই যে আমি এখানে কোনটাতে মার্ক করে দিই। সো এবার যদি আমি সবগুলোতে মার্ক করে দেই, ইট মিন্স এই ডাটা দিতেই হবে, রিকোয়ার্ড, মাস্ট দিতে হবে, না দিয়ে যেতে পারবে। সো রিকোয়ার্ড করে দিতে হবে। এবার আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এই দেখেন এই টেবলটা বানানোর জন্য আমাকে এতগুলো কথা লিখতে হইতো যদি আমি এই সুন্দর সিস্টেমটা না পেতাম। দেখেন কি কি লিখতে হইতেছে, ক্রিয়েট, তারপর টেবল, তারপর টেবলের নাম, মানে এখানে যে লেখা আছে যদিও স্টাইলটা একটু ডিফারেন্ট, সো সরাসরি টেবলের নাম লিখলেই হয়। হ্যাঁ, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপর দেখেন কত কিছু লিখতে হচ্ছে। হ্যাঁ, তো যেহেতু আমাদের এই সুন্দর একটা ইউআই আছে যার কারণে আমাদের লাগতেছে না। যাক, আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম এন্ড দেন ফিনিশ করে দিলাম। তাহলে আমরা আপাতত এগুলো সবগুলোকে ক্লোজ করে দিলাম। এই দেখেন টেবল, এই সরি আরো এই স্টুডেন্ট টেবল আমার হয়ে গেছে। সো আমি যদি ডাটা দেখতে চাই তাহলে এইখানে চাইলে আমরা কিছু লিখতে পারি। আপাতত একটু লিখিয়ে দেখি, এটা আমাদের লিখতে হবে আসলে। এটা চুরি করার দরকার নেই, তাহলে আমাদের লস হবে। তাহলে একটু আগে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে সিলেক্ট, সব দেখতে চাই তাহলে কি স্টার, তারপর কি ফর্ম, তারপর আমার টেবলের নাম স্টুডেন্ট। এই সরি, এই তো নাকি? অবশ্যই সেমিকোলন দিয়ে লাইনটা বন্ধ করে দিলাম। যদিও বন্ধ না করলেও চালাবে, কিন্তু মাল্টিপল লাইন থাকলে ঝামেলা হবে। সো আমরা বন্ধ করে দিলাম। এইবার এই যে বিদ্যুৎ চমকানো যে লাইনটা আছে ওটা আমাদের ক্লিক করব, ইট মিন্স এক্সিকিউট করব। সো এক্সিকিউট করলে ও আমাকে দেখাচ্ছে তোমার ডাটাবেজে কোনো ডাটাই নেই, খালি ডাটাবেজ। আপাতত দেখার জন্য কি করি, একটা ডাটা আমরা ভুয়া ডাটা দিয়ে দিই। সো ডাটা দেওয়ার এখানে মজার সিস্টেম আছে, অথবা লিখে লিখে দিতে হবে। সো আমি এখানে লিখে লিখে দেওয়াটাই শিখবো, কজ প্রোগ্রামে আমাদেরকে এটা লিখতে হবে। ওকে, সো আমরা লিখে লিখে শিখি এটাকে। সেখানে আমি লিখছি ইনসার্ট ইনটু
ডেটাবেজের নাম স্টুডেন্ট, তারপর লিখতে হবে ভ্যালুস, তাই তো না? আচ্ছা, ভ্যালুস লিখে যদি আপনি সব কলামে ডেটা দেন তাহলে একটা কাজ কম করতে হবে, যদি সব কলামে ডেটা না দেন তাহলে আরেকটা কাজ করতে হবে। এখন আমরা চাইলে সব কলামে ডেটা কিন্তু দিতে পারবো না, কেন? বিকজ আমরা আইডি কে অলরেডি অটো ইনক্রিমেন্ট করছি, তার মানে এই ডেটা আমরা পাস করতে পারবো না। তাইলে আমার স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। এখন কিভাবে লিখবো? এইখানে এটা ফার্স্ট লিখে দিই, দিয়ে আমি লিখবো নেম। ইট মিন্স কলামের নামগুলো আমাকে লিখে দিতে হবে। ফি, ইমেল। এখন আপনি বলতে পারেন যে স্যার আগে পরে হলো কেন? সবগুলো যদি দিতে আমরা লিখতাম, কিন্তু যেহেতু আমরা প্রোগ্রাম করব সবগুলো আমরা দিব না, আইডি অটোমেটিক হবে অলওয়েজ। ওকে, আচ্ছা এবার একটু যে একটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে আমি তো একটু এলোমেলো করে লিখেছি। ওখানে ছিল আগে নেম, তারপরে ইমেল, তারপরে ফি, কিন্তু এখানে আমি লিখেছি আগে নেম, পরে ফি, তারপরে ইমেল। তার মানে একটু তাদের জায়গাকে আমি একটু চেঞ্জ করেছি। যদি কখনো আমি জায়গা চেঞ্জ করি এটা কোনো ভয়ঙ্কর ব্যাপার না। যেটা আমাকে করতে হবে, এখানে যখন আমি ডাটা দিব তখন আমাকে এই সিরিয়াল মেনে মেনে ডাটা দিতে হবে। ইট মিন্স আগে আমি নেম দিব, সে আমি আগে নেম দিলাম SOURAV সৌরভ। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস ভুল করেছি, দুঃখিত, ঠিক করে নিই। এখানে সিঙ্গেল কোড ইউজ করতে হয়। হ্যাঁ, ডাটাবেস স্ট্রাকচার হচ্ছে সিঙ্গেল কোড, এখানে ডাবল কোড দেওয়া যাবে না এটা। আর ভার্কার ভ্যালুগুলোকে অলওয়েজ এই ডাবল কোটের মধ্যে দিতে হবে। ভার্কার ভ্যালু যদি আপনি এটা ছাড়া দেন ও নিবেন। স্ট্রিং এর যে ভ্যালু আমরা ডাটা টাইপগুলো ভার্কার দিলাম না, কাটার ভার্কার দিয়েছি নেম আর ইমেলে। তো নেম এবং ইমেলকে অবশ্যই ডাবল কোটের মধ্যে আপনাকে লিখতে হবে। যেমন আমি কমা দিলাম, একটু জাস্ট এখানে দেখাচ্ছি, যেমন ওর ফি হচ্ছে 5,000 টাকা করে। তাহলে যেহেতু এটা স্ট্রিং না বা ভার্কার না, এই জন্য দেখেন ওর মধ্যে কিন্তু আমি ডাবল কোট দেইনি, ওকে আমি এমটি রেখেছি, ওপেন রেখেছি। তার মানে স্ট্রিং আর ডেট এই দুইটা ভ্যালু যদি হয় তাহলে অবশ্যই তাকে এই সিঙ্গেল কোডে লক করতে হবে। আর এই দুইটা ছাড়া যা কিছু আসবে এগুলো একটাও আমরা সিঙ্গেল কোডে লক করব না, ডাইরেক্ট লিখে দেব, যেমনটা আমি লিখে দিয়েছি। ওকে, দেন এবার আমি ইমেল লিখবো। সো এখানে আমি লিখলাম SOURAV@gmail.com। সো ডাটা দেওয়া হয়ে গেল, লাইন ক্লোজ। এবার আমি এটাকে এক্সিকিউট করব। সো এখানে কিন্তু আগে লাইন আছে, এখানে একটা লাইন আছে, খুব একটা সমস্যা হবে না, চালিয়ে দিলাম পুরোটাই। আচ্ছা এই লাইনটাকে চেঞ্জ করে নিচে নিয়ে আসি। হ্যাঁ যাবে, কিন্তু কমেন্টস করে রাখলে আমাদের লস, লাভটা কি দেখে নিতে হবে। আমি যেটা করবো এটাকে সবটাকে সিলেক্ট করে দিব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিয়ে আমি এটাকে রান করব। কি হলো কিছু বুঝলেন? মানে ডাটা তো এন্ট্রি তো হয়েছেই, তারপর আবার আপনার ডাটা দেখতেও চাইছে, এই জন্য দেখেন আমাদেরকে ডাটা দেখাচ্ছে, আমার টেবলে এই ডাটা চলে এসেছে, দেখেন, বুঝতে পেরেছেন তো? সো এই ধরনের কোয়েরিগুলো আমাদের কিন্তু প্রোগ্রামে লিখতে হবে। সেটার জন্য অনেক গ্রামার আছে, সেটা আস্তে আস্তে বলবো, বেশ কিছু গ্রামার ফলো করতে হবে, চাইলে চট করে নিয়ে আসতে পারবেন না। ওকে, অনেক স্টাইল ফলো করে নিয়ে আসতে হবে।